স্ত্রী কোনো কন্টেন্ট এলিমেন্ট না, স্ত্রী একটা আমানত। সন্তান এটা কোনো কন্টেন্ট এলিমেন্ট না, সন্তান আপনার জন্য হচ্ছে একটা নেয়ামত। অবশেষে বউ ব্যবসার আপগ্রেডেড ভার্সন চলে এসেছে, আর সেটা হলো বাচ্চা ব্যবসা। এমনকি মাতৃগর্ভে আসা সন্তানকে নিয়েও নির্লজ্জের মতো চটকদার কন্টেন্ট বানাচ্ছে এক শ্রেণীর ভিউ ব্যবসায়ীরা। একবার চিন্তা করতে পারেন, বাংলাদেশের একটা মানুষ নিজের স্ত্রীর প্রেগনেন্সির ভিডিও ফেসবুকে ছাড়ছে, বিয়ের রাত, রোমান্টিক মুহূর্ত, এমনকি সন্তান গর্ভে আসার খবর সবই হচ্ছে এখন ক্যামেরার সামনে। পার্সোনাল প্রাইভেসি বলেও যে কিছু একটা আছে তা হয়তো এই সকল নির্বোধ তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটরদের মাথায় নেই। ভিউয়ের জন্য তাদেরকে যা করতে বলা হবে, যত নিচে নামতে বলা হবে তা তারা এক পায়ে রাজি। পশ্চিমা সংস্কৃতির এই সকল অশ্লীল এবং রুচিহীন সংস্কৃতি সত্যি আমাদের সংস্কৃতির সঙ্গে যায়? কেন আমরা মুখ বুঝে এসব সহ্য করে যাচ্ছি? তাদের এসব কাজের পিছনে আমরা দায়ী নই তো? কাপল ব্লগের নামে এইসব অশ্লীলতা কিভাবে আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। আজকাল কাপল ব্লগ যেন একটা ট্রেন্ডে পরিণত হয়ে গিয়েছে। আগে মানুষের ব্যবসা করার জন্য পুঁজি লাগতো, প্রোডাক্ট লাগতো, কষ্ট করতে হতো, আর এখন ব্যবসা করার জন্য কিসের পুঁজি? একটা বউ হলেই যথেষ্ট। আমার বউ কেমন রান্না করে, শাড়ি পরলে তাকে কেমন লাগে, রাতে আমাকে কি বললো, এই সবই এখন ভিডিওর টপিক হয়ে গিয়েছে। একটা সময় ঘরে মেহমান আসলেও মানুষ বেডরুমে নিয়ে বসতে লজ্জাবোধ করতো, আর এখন বেডরুমের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে দ্বিতীয়বার ভাবতে হয় না। সামাজিকতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই সকল বউ ব্যবসায়ীরা সমাজে অতি সূক্ষ্মভাবে অশ্লীলতার বীজ ছড়িয়ে দিচ্ছে। প্রেম করে বিয়ে করলাম, আজ আমাদের বিয়ের প্রথম রাত, আমার বউ প্রেগনেন্ট, আজ আমার ডেলিভারি, এগুলো তো এখন ভাইরাল পাবলিক কন্টেন্ট। আর ভাই, দোষ কিন্তু আপনার আমারও আছে। আমরা যত এদের নিয়ে সমালোচনা করি, লুকিয়ে লুকিয়ে এদের ভিডিও কিন্তু আমরা দেখি, যার কারণে এদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ। কোনো কন্টেন্ট ক্রিয়েটর, মানে এই ধরনের তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর যদি এই ধরনের একটা ভিডিও দেয়, তাহলে একদিনে তাদের ভিডিও মিলিয়ন পার হয়ে যায়। কিন্তু যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের ভিডিওতে ভাই কোনো ধরনের ভিউ নাই। এই যে দেখেন, আমি গত এক বছর ধরে, অ্যাকচুয়ালি গত এক বছর না, প্রায় এক বছর হতে যাচ্ছে, এই পর্যন্ত আমি আমার চ্যানেলে প্রায় 30টা কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়েছি। কিন্তু আপনি যদি আমার চ্যানেলে যান, দেখবেন আমার চ্যানেলের একটা কন্টেন্টের ভিউ 40টা, 30টা, 500টা, 600টা, এখনো পর্যন্ত কোনো ভিউ 10,000 ক্রস করে নাই। কিন্তু আমি যে স্ক্রিপ্ট লিখতেছি, ভিডিও রেকর্ড করতেছি, ভিডিও এডিট করতেছি, এত কষ্ট, তারপরেও কোনো ধরনের ভিউ নাই। কিন্তু এই সকল তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর যদি কোনো ভিডিও আপলোড করে, মিলিয়ন মিলিয়ন ভিউ, যার কারণে তারা এইসব কন্টেন্ট তৈরিতে উদ্বুদ্ধ হয়। কারণ আপনি সবাই জানি, ভিউ মানেই তো টাকা। বউ ব্যবসায়ীদের বিজনেসেও কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে। যখন ভিউয়ের গ্রাফ একটু নিচের দিকে পড়ে যায়, তখন তারা নিয়ে আসে নতুন মশলা, কন্ট্রোভার্সি। অমুক টিকটকার তার বউকে ডিভোর্স দিল, তমুক সেলিব্রিটি ডাবল টাইমিং করে ধরা পড়লো, অমুকের বউকে দেখা গেছে তমুকের জামাইয়ের সঙ্গে। এসব কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট কিন্তু প্রচুর মার্কেট পায়। এজন্য কিছু সাপ্লি টিকটকার তো 2 দিন পর পর তার বউকে ডিভোর্স দেয়, আবার মিউচুয়াল করে, আবার ডিভোর্স দেয়। এগুলো তাদের টাকা কামানোর একটা মাধ্যম। সুগার মামি, সুগার ড্যাডির মতো অশ্লীল সব টার্মের প্রচলন কিন্তু ঘটিয়েছে এই সকল বস্তা পচা সস্তা কন্টেন্ট ক্রিয়েটর। তাদেরকে আমার মাঝে মাঝে কি বলতে মনে চায় জানেন? যে তোরা যদি কিচ্ছু না পারিস, ভিক্ষা কর, আমি প্রতিদিন যাই তোদেরকে ভিক্ষা দিয়ে আসবো, তাতে করে আমার প্রতিদিন হাঁটাও হয়ে যাবে, আমার স্বাস্থ্যটাও ঠিক থাকবে। কিন্তু ভাই, তোর পায়ে ধরি, আমাদের সমাজটা তুই নষ্ট করিস না। যাই হোক, এতক্ষণ তো আলোচনা করলাম তাদের কন্টেন্ট নিয়ে, কিন্তু তারা এই কন্টেন্টটা কিভাবে সাজায় বা কিভাবে আসলে আমাদেরকে ট্র্যাপে ফেলে, মানে আমরা যারা তাদের ভিডিওগুলো দেখি সে সম্পর্কে একটু জানি। ধরেন একজন টিকটকার বা এই ধরনের তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটর, সে সিঙ্গেল আছে, সে হয়তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। একটা সময় পাবলিক তাদের বিষয় দেখতে দেখতে বোরিং হয়ে যায়, কারণ একই জিনিস মানুষ কতবার দেখবে বলেন? তখন তো তাদেরকে আসলে মানে ভিউ বাড়াইতে হবে, তাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে। তখন তারা কি করে, এই ভিউ বাড়ানোর জন্য তারা দুজনে বিয়ে করে নেয়। আর আপনি জানি যে একটা অকেশন মানেই কিন্তু অনেকগুলো কন্টেন্ট। দেখবেন যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটররা শুধু অকেশন খুঁজে, যে কোন অকেশন আসলেও, কারণ অকেশন মানেই হচ্ছে প্রচুর কন্টেন্ট। একটা বিবাহের যতগুলো স্টেপ থাকে, কেনাকাটা থেকে শুরু করে বাসর ঘরের রাত পর্যন্ত তাদের কন্টেন্ট চলে। আসলে এখানে বাসর ঘরের রাত বললেও ভুল হবে, বাসর ঘর হওয়ার পরেও তাদের যে বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম আছে, সব জায়গায় তারা সবকিছু কন্টেন্টের মধ্যে নিয়ে আসে। এই ধরেন বিবাহে কে কি দিল, কে স্বর্ণ দিছে, কে ফার্নিচার দিছে, ইত্যাদি ইত্যাদি, কোন বন্ধু বান্ধব কি দিছে, প্রত্যেকটা জিনিস, মানে যে জিনিসটা নিয়ে মানে একদম মানে যেটাকে কোনোভাবেই ফেলানো যায় না, একদম বাজে অবস্থা, সেটা বাদে আর সবকিছুই তারা কন্টেন্টের মধ্যে নিয়ে চলে আসে। আপনি কি ভাবছেন এই জিনিসটা এখানেই শেষ? ওই যে বিয়ের আগে যে সময় একটা মানুষের মোহ কেটে যেত, এখন বিয়ের পরে কিন্তু তাদের এই 1-2 বছর পর্যন্ত কোথায় হানিমুনে যাচ্ছে, কি করতেছে না করতেছে, খাচ্ছে যাচ্ছে, সবগুলো নিয়ে কন্টেন্ট
বানাচ্ছে, বাট তাদের ফলোয়াররা একটা সময় এইগুলা দেখতে দেখতেও বোরিং হয়ে যায়। তখন শুরু হয় দেন নেক্সট স্টেপ, সেটা হচ্ছে বাচ্চা নিয়ে ব্যবসা। এই বাচ্চা নিয়ে ভিউ ব্যবসাটা বাচ্চার জন্ম হওয়ার পর শুরু করলেও কিন্তু একটা কথা ছিল, কিন্তু না, এরা শুধু অপেক্ষা করে কোন সময় বাচ্চার একটা অবয়ব আল্ট্রাসোনোগ্রামে চলে আসবে, ব্যাস এবার এই ছবি নিয়ে ব্যবসা। একদম ডেলিভারির আগ পর্যন্ত যত মুহূর্ত আছে তা নিয়ে কন্টেন্ট তৈরি করে। সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই বাচ্চা নিয়ে ব্যবসাটা এদের খুব জমে, কারণ টানা কয়েক মাসে কন্টেন্টের খোরাক এই বাচ্চা নিয়ে ম্যানেজ হয়ে যায়। অর্থাৎ বাচ্চার অবয়ব যখন আল্ট্রাসোনোগ্রাম মেশিনে চলে আসে, তখন সেই ছবি থেকে নিয়ে শুরু করে ডেলিভারির আগ পর্যন্ত লম্বা একটা সময়, একটা বিয়েতেও কিন্তু এত বড় একটা সময় থাকে না। এই প্রত্যেকটা জিনিস কবে পেইন উঠলো, কবে আল্ট্রাসোনোগ্রামে যাচ্ছে, অনেকে তো মানে পারলে প্রত্যেক দিনই করে আল্ট্রাসোনোগ্রাম, বাট এত পরিমাণে যদি কেউ এই ধরনের মেশিনের সামনে যায় সেটা তো বাচ্চার জন্য ক্ষতিকারক। মিনিমাম যতটা করা যায় বাচ্চাটা ঠিক রাখা যায় ততগুলা তারা করে, এবং ওই বিভিন্ন ছবি টবি দেখায়, এই আজকে এই অবস্থা, আজকে ওই করলো, কি বলবো সব তো বলতে পারতেছি না, কোথায় বাচ্চা লাথি মারলো, প্রত্যেকটা জিনিস তারা কন্টেন্টের মধ্যে নিয়ে আসে। আর অবাক করার বিষয় কি জানেন, যে আমরাও তো তাদের মতো মানুষ, তাই না? কিন্তু একটা সিরিয়াস মোমেন্ট বা একটা কান্নাকাটির মোমেন্ট, সেই সময় আমরা ক্যামেরা অন রাখি বা আমাদের ক্যামেরা অন রাখার মুড থাকে। মনে করেন যে একটা সিরিয়াস মোমেন্ট, হয়তো পেইন উঠছে, আপনার স্ত্রীর পেইন উঠছে, এটাতে তো আপনি শোকাহত হয়ে যাবেন যে কি, মানে বাচ্চা কাচ্চা তো এটা বিশাল একটা কমপ্লেক্স। আমরা বায়োলজিতে পড়ছি যে আমাদের মানুষের যে বাচ্চা কাচ্চা হওয়ার যে টোটাল ব্যবস্থাটা, এটা খুব কমপ্লেক্স, অন্য প্রাণীর মতো না। তো এখানে তো টেনশন হওয়ার কথা, বাট ওরা যত টেনশনে থাক না কেন, ওদের ক্যামেরা কেমন যেন অল টাইম মানে ড্রোনের মতো 24 ঘন্টায় ক্যামেরা চলতে থাকে। এবং আমার আপনার সামনে যে কন্টেন্টটা আসে এটা কিন্তু যেমন আমি অনেক ভিডিও করি, আমি যেমন সব ভিডিও দিই তা কিন্তু না, সব স্ক্রিপ্টে যে ভিডিও তৈরি করি তা কিন্তু না, মানে এখান থেকে বাছাই করে যেটা আমার কাছে মনে হয় যে না এটা পাবলিক দেখবে সেই ধরনের কন্টেন্ট দেয়। ওরাও কিন্তু মানে যে কন্টেন্টগুলো আপনার সামনে দিচ্ছে, বিশ্বাস করেন তার থেকে 1.5 গুণ বা 2 গুণ ভিডিও তারা করে, তা সবগুলো দেয় না। মানে মোটামুটি যত সিরিয়াস মোমেন্ট আছে সেগুলোতেও তারা এক আজব ব্যাপার মানে ভিডিও করে, কেমনে সম্ভব ভাই? শুধু তাই না, আমি এমন ব্লগারদেরও দেখেছি যে তারা একটা বাচ্চা নেওয়ার পরে, এই যে বাচ্চা নেওয়ার সময়কাল পর্যন্ত তাদের ভিউয়ের যে গ্রাফ, সেই সময়ের যে ইনকাম, সেই ইনকাম করে তারা মোটামুটি মানে বিভিন্ন কিছু করছে, করার পরে মানে এই জিনিসটা আসছে, ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল, তাই সামনে চলে আসছে যে 1 বছরের মধ্যে বাচ্চা হওয়ার 1 বছরের মধ্যে আবার বাচ্চা নিচ্ছে, কারণ সে ঋণে পড়ে গেছে। যেটা বললাম যে বাচ্চা মানেই হচ্ছে ব্যবসা, এই হচ্ছে ওদের অবস্থা। যেখানে আমাদের মতো ফ্যামিলি বা এই যে সভ্য ফ্যামিলি, সেখানে যদি কারোর বাচ্চা আসে পেটে, সেখানে স্বামী স্ত্রীর মধ্যে বাচ্চা যে পেটে আসছে, এই জিনিসটা মা বাবাকে বলা নিয়ে একটা খুনসুটি চলে, যে মানে বুঝতে পারছেন যে বাচ্চা পেটে আসছে, এই জিনিসটা বলবো ফ্যামিলি থেকে কি না কি ভাববে। এই যে আমি বলতে গেলে যে একটু হালকা আমার লজ্জা লাগতেছে বিষয়টা, এই জিনিসটা আমরা মা বাবাকেও ঠিকঠাক মতো বলতে পারি না, কিন্তু এরাই বাচ্চা হওয়ার ভিডিও, বাচ্চা হওয়ার আগ থেকে ওই একটা আল্ট্রাসোনোগ্রামের ছবি আসলেই পুরো পৃথিবীকে জানা দিচ্ছে। এই হচ্ছে এদের অবস্থা। আমি মাঝে মাঝে ভাবি যে আসলে এরা কোন ধরনের ফ্যামিলিতে বিলং করে, মানে একটা ফ্যামিলি মানে এগুলা তারা কিভাবে সহ্য করে, এটা আমার মাথার মধ্যে আসে না। 2022 সালে ঢাকা ট্রিবিউনের একটা সমীক্ষা আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রায় 64% নারী অনলাইনে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের শিকার। মানে ভাবতে পারেন 64%। আর এইসব হ্যারাসমেন্টের পিছনে কি এইসব সস্তা কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো ভূমিকা নেই? নারীর অধিকার, নারীর সম্মান নিয়ে কথা বলতে বলতে আমরা কি নারীকে প্রোডাক্ট বানিয়ে ফেললাম? তরুণ বয়সে বিয়ে নিয়ে সকলের মাঝে ফ্যান্টাসি কাজ করে, আর তার নিউজ ফিড জুড়ে যদি সারাদিন এই ধরনের কন্টেন্টে ঘুরঘুর করে, তাহলে সে নিজেকে কতক্ষণ কন্ট্রোল করতে পারবে? কাপল ব্লগিং এর নামে কন্টেন্টের মধ্যে সফট পর্নোগ্রাফি ঢেলে দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে এইসব কন্টেন্ট যে কোনো পর্নোগ্রাফির কন্টেন্টের চেয়েও বেশি ভয়াবহ। যে যত অশ্লীল তার কন্টেন্টের ভিউজ তত বেশি, তার ইনকামও তত বেশি। হাদিসে বলা হয়েছে লজ্জা হলো ইমানের অংশ। আমার মাঝে মাঝে মনে হয় এই ধরনের নির্লজ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের রক্ত থেকে কেউ হয়তো তাদের লজ্জাটা বের করে নিয়েছে, তা না হলে একটা মানুষ এত বেহায়া কেমনে হয় ভাই? আমি তো বুঝি না। আপনার শিশুর উপরও কিন্তু এইসব ভিডিওর একটা ব্যাড ইফেক্ট আছে। আপনার ফোন দিয়ে আপনার বাচ্চা কিন্তু ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে, আর আপনার ফিডে যদি এই ধরনের ভিডিও আসে এবং সে যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে থাকে, তাহলে আপনার কি মনে হয় তার উপরে এর কোনো ব্যাড ইফেক্ট পড়বে না? এরপরও আমরা এইসব ক্রিয়েটরদের বিরুদ্ধে কথা বলি না, আওয়াজ তুলি না কেন ভাই? প্রশ্নটা কখনো নিজেকে আপনি করেছেন? কোথায় বাঙালিদের ইসলাম ও নৈতিকতা? আমাদের সমাজ ধীরে ধীরে শরীর নির্ভর কন্টেন্টের দিকে এগিয়ে যাচ্ছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে সেই ব্যক্তি যে স্ত্রীর গোপন বিষয় প্রকাশ করে বেড়ায়। সহিহ মুসলিম। ভিউ, টাকা, সস্তা জনপ্রিয়তার জন্য তারা যা করছে সে সব কিছুই ক্ষণস্থায়ী। একটা সমাজ, একটা প্রজন্মকে যে তারা এইভাবে একদম ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, এই সকল জবাব দিতে কি তারা প্রস্তুত? অবশ্য এই প্রশ্নটা করাই সম্পূর্ণ একটা ভোগাস। কারণ তাদের যদি পরকালের চিন্তা ভাবনা থাকতো তাহলে কি তারা নিজেরা এই ধরনের নিম্নমানের কন্টেন্ট তৈরি করতে পারতো? টাকা দিয়ে আপনি দুনিয়ার সবকিছু কিনতে পারবেন, কিন্তু সম্মান কখনোই টাকা দিয়ে কেনা যায় না। তাদের ভিডিও হয়তো প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে, তারা টাকা ইনকামও করছে, কিন্তু আমরা কিন্তু রিসেন্টলি ২১শে বইমেলা দেখছি যে কাদেরকে যেন বয়কট করছে, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। অর্থাৎ তারা ভাবতেছে যে আমার কন্টেন্ট তো অনেক ভিউ হচ্ছে, আমি অনেক টাকা কামাচ্ছি, আমি কি বড় হনু হয়ে গেছি। কিন্তু আসলে এই সকল কার্যক্রম করে আপনি কখনো সম্মান কিনতে পারবেন না। এখন বিষয়টা হচ্ছে কি, যে এই ধরনের ভিডিও যদি, আমার এই ভিডিও যদি আপনি তাদেরকে শেয়ার করেন, তারা কি আদৌ এইসব কাজবাজ থেকে ফিরে আসবে? আমার কাছে কিন্তু মনে হয় না যে তারা কখনো এই ধরনের কাজবাজ থেকে ফিরে আসবে। তাহলে এমতো অবস্থায় আমাদের করণীয়টা আসলে কি? যদি আমরা সময় থাকতে সতর্ক না হই, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নৈতিকতা, হায়া লজ্জা, মানবিকতা সবকিছুই হারাবে। তাই এই সকল কাপড় ব্লগারদের প্রতি আমার বিনীত অনুরোধ, ভাই প্লিজ এই বউ বস্তার ব্যবসা বন্ধ করেন। আল্লাহ হাত পা দিয়েছেন, মেধা দিয়েছেন, সেগুলোকে কাজে লাগিয়ে কর্ম করে খান। দেখেন, আপনি যেহেতু কন্টেন্ট তৈরি করেন, আপনার কিছু না হোক অন্তত প্রেজেন্টেশনের যে স্কিল সেটা কিছুটা হলেও আছে। তো এই প্রেজেন্টেশন স্কিল কাজে লাগিয়ে আপনি ভালো কন্টেন্ট তৈরি করেন। এই ধরনের বাজে, হয়তো কিছু টাকা ইনকাম কম হবে, বাট মানুষ আপনাকে সম্মানের চোখে থাকবে। এই ধরনের লেইম মার্কা কন্টেন্ট তৈরি করে আপনি কখনো সম্মানিত হতে পারবেন না। নিজেরা হালাল খান, সম্মান নিয়ে বাঁচেন, আর সমাজটাকেও বাঁচতে দেন। ক্যামেরার জগতের বাইরেও মানুষের একটা সুন্দর জীবন আছে, সেটাকে উপভোগ করতে শেখেন। আর এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলছি, ভাই প্লিজ আপনি এদের ভিডিও দেখেন না, জাস্ট এখানে আপনি স্টপ থাকেন না। আপনি কি করেন, এদের আইডিগুলোকে ব্লক করে দেন, যাতে করে এই ভিডিওগুলো আপনার সামনে না আসে। দেখেন, আপনি তাদেরকে ভিডিও দেখছেন বা একবার হলেও তো দেখতেছেন, এই ভিডিওগুলো কিন্তু তাদেরকে আসলে কি বলবো, তাদেরকে বুস্ট করতেছে যে আমার ভিডিও তো অনেক ভিউ, এবং তাদের ভিউ গ্রাফ যখন নামে যায় তখন তাদের মাথা নষ্ট হয়ে যায়, যে কারণে দেখা যায় যে বাচ্চা হওয়ার পরেও ১ বছরের মধ্যে আবার বাচ্চা নেয়। সর্বোপরি স্ত্রী কোনো কন্টেন্ট এলিমেন্ট না, স্ত্রী একটা আমানত। সন্তান এটা কোনো কন্টেন্ট এলিমেন্ট না, সন্তান আপনার জন্য হচ্ছে একটা নেয়ামত। তাই আজ থেকে আওয়াজ তুলুন, স্টপ কাপল ভ্লগিং, রেসপেক্ট প্রাইভেসি, প্রোটেক্ট ইসলামিক ভ্যালুস। চলুন না আমরা সকলে মিলে আমাদের ভার্চুয়াল জগৎটাকে সুন্দর করতে একসঙ্গে কাজ করি।